আজকের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র এইচএসসি দশম অধ্যায় শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। নিচের ছবি দুটি লক্ষ্য করো। ছবিতে দেখা যাচ্ছে বিন্দু বিন্দু জল জমে আছে। আসলে এটা কি? শিশির পড়েছে। আর এই শিশিরটা একটি নির্দিষ্ট তাপমাত্রায় আসার পর পড়তে থাকে, সেই তাপমাত্রাকেই শিশিরাঙ্ক বলে। আমরা শিশিরাঙ্কর সংজ্ঞাটা দেখি। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হলে শিশির জমতে শুরু করে। ওই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। বাতাসের তাপমাত্রা বিভিন্ন থাকে, তাপমাত্রার পরিবর্তন হয়। যখন তাপমাত্রা নেমে যায় তখনই শিশিরে পরিণত হতে শুরু করে। কোন স্থানের তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 19 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? কোন স্থানের 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, উক্ত স্থানের তাপমাত্রা কমে 19 ডিগ্রি সেলসিয়াস হলে উক্ত স্থানটি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে, অর্থাৎ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হবে বা বিন্দু বিন্দু জলকণায় পরিণত হবে। আমরা দেখতে পাচ্ছি দুটি, একটি পেপসি আর একটা গ্লাসের। পাশের বোতলটিতে ফোঁটা ফোঁটা পানি জমা হলো কেন? রান্নাঘরের দেওয়াল বা গ্লাসে ফোঁটা ফোঁটা পানি জমা হলো কেন? এটি সঠিকভাবে বোঝার জন্য নিচের সংজ্ঞাগুলো বুঝতে হবে। সম্পৃক্ত বাষ্প কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে যখন সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে তখন ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। অসম্পৃক্ত বাষ্প কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে যখন সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে না, আরও অতিরিক্ত জলীয় বাষ্প ধারণ করতে পারে, তখন ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। অর্থাৎ আমাদের কক্ষে এখন যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে। ওই জলীয় বাষ্প দ্বারা ওই স্থানটি সম্পৃক্ত নয়। যদি কোনোভাবে তাপমাত্রা কমে শিশিরাঙ্কে পৌঁছে যায় তাহলে ওই স্থানের ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হবে। তাই যখন ফ্রিজ থেকে ঠান্ডা কোনো বোতল খোলা হয় তখন ওই বোতলের তাপমাত্রা থাকে খুবই কম আর কক্ষের তাপমাত্রা থাকে বেশি। কক্ষে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। যখনই ওই বোতলটির, ঠান্ডা বোতলটি বাইরে আনা হয় তখন এই কক্ষের জলীয় বাষ্প বোতলের উপর শিশিরাঙ্কের তাপমাত্রায় পৌঁছে যায় এবং শিশিরে পরিণত হতে শুরু করে। বোতলের যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পটি বোতল থেকে বের হয় না, আমাদের বাতাসে মিশে আছে বা ভেসে বেড়ায় যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পটি কম তাপমাত্রার কারণে বোতলে ফোঁটা ফোঁটা পানি জমে। রান্নাঘরের দেওয়ালে বা গ্লাসে ফোঁটা ফোঁটা পানি জমার কারণও একই। কারণ যখন শীত পড়ে, শীতকালে বাইরের তাপমাত্রা খুবই কম থাকে আর কক্ষের তাপমাত্রা বেশি থাকে, ফলে কক্ষের জলীয় বাষ্প ভেসে থাকে, জলীয় বাষ্প দেখা যায় না। কিন্তু যখনই অপর পাশের বাইরের তাপমাত্রা কম হওয়ার জন্য গ্লাসটা ঠান্ডা হয়ে যায় এবং যার তাপমাত্রা শিশিরাঙ্কের চেয়ে কম, সেই জন্য রান্নাঘরের ভিতরের জলীয় বাষ্প গ্লাসে ফোঁটা ফোঁটা জমে শিশিরে পরিণত হয়। এই কারণে রান্নাঘরের গ্লাসে শিশির বা পানি হয়। বাষ্পচাপ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় আবদ্ধ স্থানের বাষ্প
যে চাপ দেয় তাকে বাষ্পচাপ বলে। আমরা বাষ্পচাপ চাপের সংজ্ঞায় জানি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এই স্থানে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় আবদ্ধ স্থানের বাষ্প একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে তাকে বাষ্পচাপ বলা হয়। সম্পৃক্ত বাষ্পচাপ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে যখন সর্বাধিক পরিমাণ বাষ্প ধারণ করে তখন ওই বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে। অসম্পৃক্ত বাষ্পচাপ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে যখন সর্বাধিক পরিমাণ বাষ্প ধারণ করে না, আরও অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে, তখন ওই বাষ্প যে চাপ দেয় তাকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে। অর্থাৎ অসম্পৃক্ত বাষ্প যে চাপ দেয় সেটিকে অসম্পৃক্ত বাষ্পচাপ বলে। কিভাবে সম্পৃক্ত বাষ্পচাপকে অসম্পৃক্ত বাষ্পচাপে পরিণত করা যায়? কোনো নির্দিষ্ট স্থানের তাপমাত্রা বৃদ্ধি করলে ওই স্থানের সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপে পরিণত হয়। কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে নির্দিষ্ট স্থানের বায়ুতে বাষ্পচাপ ধারণ ক্ষমতা বেড়ে যায়। তাই কোনো স্থানে যখন সর্বোচ্চ পরিমাণ বাষ্প বাতাসে জমা থাকে সেই স্থানের তাপমাত্রা বৃদ্ধি করলে ওই স্থানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আরও বেড়ে যায়, আর তখনই সেই বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপে পরিণত হয়। কিভাবে অসম্পৃক্ত বাষ্পচাপকে সম্পৃক্ত বাষ্পচাপে পরিণত করা যায়? কোনো নির্দিষ্ট স্থানের তাপমাত্রা হ্রাস করে ওই স্থানের অসম্পৃক্ত বাষ্পচাপকে সম্পৃক্ত বাষ্পচাপে পরিণত করা হয়। অর্থাৎ যখন নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকে, সেই স্থানের তাপমাত্রা কমিয়ে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হ্রাস পায় এবং আস্তে আস্তে বা ক্রমান্বয়ে সম্পৃক্ত বাষ্পে পরিণত হয়। শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার এর যন্ত্র ব্যবহার করে আমরা শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। সেই যন্ত্রটি কিভাবে কাজ করে তার বর্ণনা চিত্রসহ এখানে দেখানো হলো। এতে দুটি থার্মোমিটার থাকে, একটি শুষ্ক বাল্ব থার্মোমিটার এবং অপরটি সিক্ত বাল্ব থার্মোমিটার। শুষ্ক বাল্ব থার্মোমিটারে বায়ুর তাপমাত্রা নির্দেশ করে, সিক্ত বাল্ব থার্মোমিটারে যে তাপমাত্রা নির্দেশ করে। সিক্ত বাল্ব থার্মোমিটার কিভাবে তৈরি করা হয়? সিক্ত বাল্ব থার্মোমিটারে নিচে একটি পাত্র থাকে এবং বাল্বের সাথে মসলিন কাপড় বা সুতি কাপড় ভেজা জড়িয়ে রাখা হয় এবং পাত্রের পানির মধ্যে রাখা হয়, আমরা যেটা ডান পাশে দেখা যাচ্ছে। সিক্ত বাল্ব থার্মোমিটারে বাল্বের সাথে এক টুকরা কাপড় সংযুক্ত করে পাত্রের পানির মধ্যে ডুবানো থাকে, তাই এটি সিক্ত বাল্ব থার্মোমিটার। শিশিরাঙ্ক নির্ণয়ের সমীকরণ। এই ক্ষেত্রে শুষ্ক বাল্ব থার্মোমিটার একটি তাপমাত্রা নির্দেশ করে। এই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা। তাই এই তাপমাত্রাকে বলা হয় শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ θ1 ডিগ্রি সেলসিয়াস। সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ θ2 ডিগ্রি সেলসিয়াস। এখানে সিক্ত বাল্বের থার্মোমিটারের তাপমাত্রা কমে যাওয়ার কারণ কি? বাতাসে জলীয় বাষ্প থাকে এবং এই জলীয় বাষ্প ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে পারে না, অর্থাৎ ওই স্থানের বায়ুতে আরও জলীয় বাষ্প ধারণ করতে পারে। সেই জন্য যে মসলিন কাপড় ভেজা অবস্থায় থাকে, সেই মসলিন কাপড়টি সুপ্ত তাপ গ্রহণ করে কাপড় থেকে। কিসে? বাতাসে। মসলিন কাপড় থেকে সুপ্ত তাপ বাতাসে গ্রহণ করে। এই ক্ষেত্রে মসলিন কাপড় ভেজা মসলিন কাপড়ের কিছু পানি জলীয় বাষ্পে
পরিণত হয়, জলীয় বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যায়। এর ফলে সিক্ত বাল্বের থার্মোমিটার তাপমাত্রা কমে যায়, কারণ ওই বাল্ব থেকে কিছু তাপ জলীয় বাষ্প শোষণ করে নিয়ে বাতাসে মিশে যায়। কিন্তু এই তাপমাত্রা কখনো শিশিরাঙ্কের নিচে নামবে না। এখন আমরা দেখি থার্মোমিটার দ্বয়ের পাঠের পার্থক্য। আমরা লিখব এখানে শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 ডিগ্রি সেলসিয়াস মাইনাস θ2 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্কের তাপমাত্রা এটা ধরে নেওয়া হয়, ধরি শিশিরাঙ্কের তাপমাত্রা θ ডিগ্রি সেলসিয়াসটি আমরা নির্ণয় করব এবং এর জন্য গ্যালিসিয়ার সমীকরণ হতে শিশিরাঙ্ক θ সমান θ1 মাইনাস জি ব্র্যাকেট θ1 মাইনাস θ2, যেখানে θ1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যালিসিয়ারের উৎপাদক জি, গ্যালিসিয়ারের উৎপাদককে জি ধরা হয়। বিজ্ঞানী গ্যালিসিয়ার বিভিন্ন তাপমাত্রায় জি এর বিভিন্ন মান দিয়ে গেছেন, সেই মান ব্যবহার করে এখান থেকে আমরা θ এর মান নির্ণয় করতে পারি। যা একটা শিশুর শুষ্ক পা দেখা যাচ্ছে, আর্দ্রতা অর্থাৎ বাষ্প নেই সেই জন্য, এবং মাটিতে পানি নেই বা জল নেই সেই জন্য ফেটে গেছে। বর্ষাকালের একটি চিত্র দেখা যাচ্ছে, মাটিতে পানি আছে, শরীরের ত্বক মসৃণ, বর্ষাকালের দৃশ্য। এবং এই বিষয়গুলো আলোচনার জন্য আমরা বুঝতে পারি শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, সেই জন্য আমাদের শরীর থেকে অথবা মাটি থেকে তাপের মাধ্যমে জলীয় বাষ্প শোষণ করে নেয় এবং এর ফলে আমাদের শরীর শুকিয়ে যায় বা মাটি শুকিয়ে যায় বা মাটি ফেটে যায়, তাই বায়ু শুষ্ক থাকে। বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাই বায়ু আর্দ্র থাকে। আর্দ্র বায়ু আমাদের শরীর থেকে জলীয় বাষ্প শোষণ করে না। বায়ু কতটুকু শুষ্ক বা আর্দ্র তা যে রাশি দ্বারা বোঝা যায় তাকে আর্দ্রতা বলে। আর্দ্রতা সম্পর্কে আমরা আরো বেশি জানতে চাই। আর্দ্রতা দুই ভাগে বিভক্ত, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা আর্দ্রতা সম্পর্কে বায়ুমণ্ডলের কোন স্থান কিছু জলীয় বাষ্প আছে, যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই পরিমাণ জলীয় বাষ্প আমরা কাউন্ট করব একক আয়তনে। একক আয়তনে আমরা জলীয় বাষ্প হিসাব করব। তাহলে পরম আর্দ্রতা সংজ্ঞা বা বলতে কি বোঝায়? কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে ওই স্থানের পরম আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা বায়ুমণ্ডলের কোন স্থান, প্রথমে বায়ুতে কিছু পরিমাণ জলীয় বাষ্প ছিল, এই বায়ুতে আরো জলীয় বাষ্প ধারণ করতে পারে, তাই নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প দেওয়া হলে পরে ওই তাপমাত্রায় অর্থাৎ সেই বায়ুর সেই তাপমাত্রায় উক্ত স্থানের বায়ু সম্পৃক্ত হয়। এখন যে অবস্থায় আছে অসম্পৃক্ত জলীয় বাষ্প, আমরা এখানে আরো কিছু পরিমাণ জলীয় বাষ্প দিয়ে দেওয়া হলো, ফলে এই স্থানের বায়ু সম্পৃক্ত হলো, অর্থাৎ এই বায়ুকে সম্পৃক্ত জলীয় বাষ্প বলা হচ্ছে বা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে। আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক অর্থ তুলনা করা। আপেক্ষিক শব্দের অর্থ তুলনা করা। কোন স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাতকে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্র। আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর রিলেটিভ হিউমিডিটি। নির্দিষ্ট স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ওই স্থানের একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাত, অথবা আর ইকুয়াল
শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখানে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বলতে বোঝায় ওই স্থানের নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল সেই জলীয় বাষ্পের চাপ। আমরা যদি তাপমাত্রা কমিয়ে ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে চাই তাহলে তাপমাত্রা কমে কমে যে তাপমাত্রা আসবে সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলা হয়। সেই জন্য ওই স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ বা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ একই। বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটি ওই স্থানের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল তার তাপমাত্রা স্থির রেখে বায়ুতে আরো বেশি পরিমাণ জলীয় বাষ্প দিতে হবে। কিছু পরিমাণ জলীয় বাষ্প দেওয়ার পর ওই স্থানের ওই তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হবে। সেই তাপমাত্রাকে বলা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, অথবা কখনো বলা হয় বায়ুর তাপমাত্রায় শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আপেক্ষিক আর্দ্রতাকে শতকরায় প্রকাশ করা হয় তখন আর ইকুয়াল হবে স্মল এফ ডিভাইডেড বাই বিগ এফ ইন্টু 100%। আমরা কিছু প্রশ্ন দেখি। ঢাকায় কোনো স্থানে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ 30 ডিগ্রি সেলসিয়াস, সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ 20 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.65 হলে ওই স্থানে 30 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে 14.6, 15.5 ও 29.87 মিলিমিটার পারদ চাপ। উক্ত স্থানে ওই সময় বসবাসের জন্য আরামদায়ক আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 50% থেকে 60%। অর্থাৎ ওই স্থানের আর্দ্রতা নির্ণয় করে যদি আপেক্ষিক আর্দ্রতা 50% থেকে 60% পাওয়া যায় তাহলে ওই স্থানে বসবাসের জন্য আরামদায়ক। ক, শিশিরাঙ্ক কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানের বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হলে শিশির জমতে শুরু করে, ওই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। তাপমাত্রার পার্থক্য হলে বাষ্পচাপের পরিবর্তন ঘটে, ব্যাখ্যা করো। কোনো নির্দিষ্ট স্থানের তাপমাত্রা বৃদ্ধি করলে ওই স্থানের বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে সেই স্থানে সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপে পরিণত হয়। কোনো নির্দিষ্ট স্থানে তাপমাত্রা হ্রাস করলে ওই স্থানের বায়ুতে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়, ফলে সেই স্থানের অসম্পৃক্ত বাষ্পচাপকে সম্পৃক্ত বাষ্পচাপে পরিণত করা যায়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করে আমরা সম্পৃক্ত বাষ্পচাপকে অসম্পৃক্ত বাষ্পচাপে এবং তাপমাত্রা হ্রাস করে আমরা অসম্পৃক্ত বাষ্পচাপকে সম্পৃক্ত বাষ্পচাপে পরিণত করতে পারি। শিশিরাঙ্ক নির্ণয় করো। উক্ত স্থানটি আরামদায়ক হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা উত্তর খুঁজি। গ, শিশিরাঙ্ক নির্ণয় করো। শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ θ1 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠ θ2 ইকুয়াল 20 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক তাপমাত্রা θ এবং 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.65 আমরা জানি। θ ইকুয়াল θ1 মাইনাস জি ব্র্যাকেট θ1 মাইনাস θ2। θ1 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস 1.6 into 30 minus 20 degree Celsius, 30 minus 16.5 degree Celsius equal 13.5 degree Celsius। অর্থাৎ শিশিরাঙ্ক হলো উক্ত স্থানে শিশিরাঙ্ক 13.5 ডিগ্রি সেলসিয়াস। উক্ত স্থানটি বসবাসের জন্য আরামদায়ক হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে। শুষ্ক বাল্বের থার্মোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে এফ ইকুয়াল 29.87 মিলিমিটার মার্কারি। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 15.5 মিলিমিটার মার্কারি।
13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 14.6 মিলিমিটার পারদ-চাপ। এখানে আমাদের যেহেতু শিশিরাঙ্ক বের হয়েছে 13 এর পয়েন্টের পরে কিছু দেওয়া আছে, তাই আমরা সেই পয়েন্টের পর যে মানটি দেওয়া আছে সেটি বের করব। 14 - 13 বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যে সম্পৃক্ত বাষ্পচাপের পার্থক্য 15.5 - 14.6 ইকুয়াল 0.9 মিলিমিটার পারদ-চাপ। সুতরাং 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 0.9 ইন্টু 0.5 ইকুয়াল 0.45 মিলিমিটার পারদ-চাপ। এখন 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বাষ্পচাপ ছিল তার সঙ্গে আমরা 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যের বাষ্পচাপ যোগ করব। তাহলে এখানে বাষ্পচাপের দাঁড়ায় 14.6 প্লাস 0.45 ইকুয়াল 15.05। এখন সূত্র ব্যবহার করব। আপেক্ষিক আর্দ্রতা শতকরায় প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আর ইকুয়াল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। স্মল এফ এর মান 15.05, ক্যাপিটাল এফ এর মান 29.87 ইন্টু 100% ইকুয়াল 50.39%। উক্ত স্থানে ওই সময় বসবাসের জন্য আরামদায়ক আপেক্ষিক আর্দ্রতা দেওয়া ছিল 50% থেকে 60%। যেহেতু উক্ত স্থানের আপেক্ষিক আর্দ্রতা 50 এর উপরে, সুতরাং উক্ত স্থান ওই সময় বসবাসের জন্য আরামদায়ক হবে। মূল্যায়ন। শিশিরাঙ্ক কি? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোন স্থানের শিশিরাঙ্ক 23 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য। কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বোঝায়? বাড়ির কাজ। আগের সমস্যা সমাধান করা হয়েছে, ঠিক একই রকম একটি সমস্যা দেওয়া হলো, প্রত্যেকে সমাধান করবে। আপেক্ষিক আর্দ্রতা কি? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোন স্থানে শিশিরাঙ্ক 23 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? শিশিরাঙ্ক নির্ণয় করো। এখন উত্তর দেওয়া আছে, তোমরা অঙ্কটা করে উত্তর মিলিয়ে দেখবে। 13.52 ডিগ্রি সেলসিয়াস। উক্ত স্থানটি বসবাসের জন্য আরামদায়ক হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখা যাচ্ছে উক্ত স্থানের আপেক্ষিক আর্দ্রতা উত্তর দেওয়া আছে 31.71%। সুতরাং উক্ত স্থানই বসবাসের জন্য আরামদায়ক হবে না, কারণ আরামদায়ক এর আপেক্ষিক আর্দ্রতা হতে হবে 50% থেকে 60%, কিন্তু এখানকার আপেক্ষিক আর্দ্রতা কম, সুতরাং আরামদায়ক হবে না। প্রত্যেককে ধন্যবাদ এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো প্রত্যেকে পেয়ে যাবে।